আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ রাশিয়ার জন্য যতটা ছিল অনাকাঙ্ক্ষিত, ঠিক ততটাই ছিল যুক্তরাষ্ট্রের জন্য পরিকল্পিত। 1990 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার অর্থনীতি খুবই দুর্বল ছিল। তবে মিস্টার পুতিন যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন রাশিয়ার অর্থনীতি এবং সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি পায়। অর্থনীতি চাপের কারণে যে রাশিয়ার যেসব অস্ত্রগুলো পুরানো হয়ে গেছিল, সেই রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পর আমরা দেখি রাশিয়া প্রকাশে নিয়ে আসে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইয়াসিন ক্লাস এবং বোরেই ক্লাস সাবমেরিনের মতো শক্তিশালী সাবমেরিন তারা প্রকাশ্যে আনে। SU-35 যুদ্ধ বিমান থেকে শুরু করে পৃথিবীর প্রথম দেশ হিসাবে হাইপারসনিক মিসাইল রাশিয়ার সামরিক বাহিনীতে যুক্ত হয়, যেটা যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং তেল ও গ্যাস রপ্তানি সকল রেকর্ড ভেঙে দেয়। রাশিয়া ইউরোপের 27% একাই তেলের যোগান এবং ইউরোপের 65% গ্যাস রপ্তানি করে। ইউরেনিয়াম রপ্তানিতে মোটামুটি 75% বৈদেশিকভাবে যে সাপ্লাই রয়েছে সেটা রাশিয়া নিয়ন্ত্রণ শুরু করে। সার্বিক পরিস্থিতি রাশিয়ার জন্য এতটা অনুকূলে ছিল যে পশ্চিমা বিশ্বের যে G7 গ্রুপ শুরু করে সেইখানে রাশিয়াকে যুক্ত করতে বাধ্য হয়। আজকে আমরা যে G7 দেখি, প্রাথমিক পর্যায়ে সেটা G8 ছিল। রাশিয়া যখন বিশ্বজুড়ে পশ্চিমা বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল, তখন যুক্তরাষ্ট্র বুঝতে পারে ইউরোপের দেশগুলো রাশিয়ার উপর ভয় কমছে। তার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রের ব্যবসা কমতে শুরু হয়েছে। তার জন্য তৈরি করা হয় নতুন প্রকল্প। 2014 সালে ইউক্রেনের ক্ষমতা পরিবর্তন করানো হয়। হঠাৎ করে সেইখানে সরকার ফেলে দেওয়া হয় এবং ক্ষমতায় আসেন জেলেনস্কি। তাকে দিয়ে হঠাৎ ঘোষণা দেওয়ানো হয় ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যুক্ত হবে ইউক্রেন। এই ঘোষণার পরপরই রাশিয়া বাধ্য হয়ে ক্রাইমিয়া দখল করে নেয়। এরপর দীর্ঘ সময় কিন্তু চুপ ছিল রাশিয়া। এরপর ন্যাটোতে যুক্ত হওয়ার ঘোষণা দেয়, তখনই কিন্তু ইউক্রেনে আক্রমণ শুরু করে। রাশিয়ার উপর এটা পরিকল্পিতভাবে চাপ ছিল, সেটা রাশিয়াকে যুদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না। এরপর যুদ্ধ শুরু হলে রাশিয়ার বিরুদ্ধে 7,000 নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার যে বৈদেশিক রিজার্ভ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে মজুদ ছিল তা $300 বিলিয়ন মজুদ করে, যা এখনো ফ্রিজ রয়েছে। রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা ও গ্যাস সাপ্লাই বন্ধে 70% ইউরোপের কমিয়ে ফেলা হয়। এই পুরো জিনিসটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য বিজয়ের মতো। তারা $175 বিলিয়ন ইউক্রেনের সামরিক সহায়তা দিয়েছে। অন্তত পক্ষে $700 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। যুক্তরাষ্ট্রের জন্য ছিল একটি বড় বিজয়ের মতো। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট পাওয়ার পর যুক্তরাষ্ট্রের চোখ কপালে ওঠার মতো অবস্থা। ইউক্রেনে যুদ্ধ করে যুক্তরাষ্ট্রের আয় $1 বিলিয়ন কোঠায়, তবে রাশিয়ার আয় সেটা $1 ট্রিলিয়ন কোঠায়। $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে রাশিয়ার যে জায়গা দখল করেছে সেটা। জায়গার কথা বাদ দিলাম, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট করেছে ইউক্রেনে $18 ট্রিলিয়ন সমপরিমাণ যে প্রাকৃতিক সম্পদ সেটা রাশিয়ার হাতে চলে গেছে। ইউক্রেনে $26 ট্রিলিয়ন যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তার 70% প্রায় $18 ট্রিলিয়ন সম্পত্তি সরাসরি এখন রাশিয়ার কন্ট্রোলে চলে গেছে। সেটা রাশিয়ার হাতে এখন বর্তমানে টাইটানিয়াম ও লিথিনিয়ামের অবস্থা। যে জায়গায় সেই জায়গা এখন রাশিয়া দখল করে আছে। রাশিয়া ঘোষণা দিয়েছে তারা এই জায়গা ছাড়বে না। যখনই রাশিয়া বুঝতে পারে ইউক্রেনের ভিতর কয়লা ও খনি এবং বিভিন্ন ধরনের ধাতব খনি যেমন আকরিক, লোহা, এগুলো ব্যতীত মূল্যবান সম্পত্তি রাশিয়া নিজে নিয়ে গেছে। আর কিছু রয়েছে পোল্যান্ড সীমান্তের কাছে। যুক্তরাষ্ট্র পোল্যান্ড সীমান্তের কাছে বাকি যে খনিজ সম্পদ রয়েছে সেইগুলো এখন ইউক্রেন থেকে নিয়ন্ত্রণ চাই। অস্ত্রের বিনিময়ে তাদের এই খনি দিতে হবে। আর এই টাইটানিয়াম নিতে হলে রাশিয়ার সাথে সমঝোতা করে যুদ্ধ থামাতে হবে। যদি যুদ্ধ না থামে তবে আমেরিকা এই মাইনিং কন্ট্রোল বা খনিজ সম্পদ পেলেও কোনো লাভ হবে না। সেইখান থেকে খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে না। হঠাৎ করে রাশিয়া সেই মাইনিং এর ভিতর মিসাইল হামলা করে দিতে পারে, তারপর সকল কার্যক্রম বন্ধ। এই জন্য রাশিয়ার সাথে সমঝোতার দরকার। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার। আল্লাহ হাফেজ।